স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২৪ জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা এবং তার শাসন আমলে সংঘটিত গুম, খুন ও অন্যান্য হত্যাকাণ্ডের মামলায় অভিযোগ প্রমাণিত হলে তার সর্বনিম্ন শাস্তি হবে মৃত্যুদণ্ড। এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। অন্য আইনজীবীরাও জানান, অপরাধের মানদণ্ডে মৃত্যুদণ্ড এড়াতে পারবেন না শেখ হাসিনা। জিএম মাহমুদের রিপোর্টে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন, পরে রূপ নেয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। আন্দোলন দমনে পর্যায়ক্রমে কঠোর থেকে কঠোর হন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেন গণহত্যার নির্দেশও। জুলাই আগস্টের হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধে দুটি বিশেষ আদালতে শেখ হাসিনার বিচার চলছে। সেই সঙ্গে তার শাসনামলে সংঘটিত গুম, খুন ও শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচারও চলমান। এই আদালত বসেছে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর বিচার করতে। এসব মামলার অভিযোগ সমূহ প্রমাণিত হলে আইন অনুযায়ী শেখ হাসিনার সর্বনিম্ন শাস্তি হবে মৃত্যুদণ্ড, জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এ রায়ের ব্যাপারে একটা সেন্টেন্সই বলা আছে, সেটা হলো ডেথ। এখানে মৃত্যুদণ্ড বিচার দিয়েই শুরু। এরপরে বলা হয়েছে যে গ্র্যাভিটি অব দি ক্রাইমস, জাজ যে কোনো শাস্তি দিতে পারবে, কারণ মানবতা বিরোধী অপরাধ হয় হলো ব্যাপক হত্যাযজ্ঞ। 24-এর গণহত্যা, গুম, খুন ও অন্যান্য হত্যাকাণ্ডের মামলায় দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড এড়াতে পারবেন না শেখ হাসিনা, বলেন এই আইনজীবীও। যেভাবে এভিডেন্সগুলো আসতেছে আর রাজসাক্ষী যেভাবে বলতেছে, ভিডিও অডিও এগুলো তো আর ডিসপিউট করার কোনো সুযোগও নাই। তো সুতরাং আমার তো মনে হয় ক্যাপিটাল পানিশমেন্টই হবে। এটা আমি দীর্ঘদিন যেহেতু অ্যাঙ্গলে প্র্যাকটিস করতেছি ওই হিসাবে আর কি। একদম সরাসরি গুলি করেছে যারা যারা একদম ব্ল্যাঙ্ক বুলেট ছুড়েছে, তাদের তো ফাঁসি ছাড়া আর কোনো সাজার বিকল্প নাই। জুলাই অভ্যুত্থানের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত 4টি মামলা হয়েছে। এর একটিতে তিনি 6 মাসের কারাদণ্ডিত হয়েছেন, অন্য একটি মামলার সাক্ষ্য গ্রহণ চলছে, যেখানে শেখ হাসিনা ছাড়াও আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এদিকে ডিসেম্বরের মধ্যেই কয়েকটি বড় মামলার বিচার শেষ হবে বলে জানিয়ে আসছেন চিফ প্রসিকিউটর। এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। 5 আগস্ট অভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার 8 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ একদিন পিছিয়ে আগামীকাল সোমবার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ মামলার সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। এর আগে এই মামলায় গ্রেফতার 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 21শে এপ্রিল এই মামলায় 8 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। পরে 14 জুলাই আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। রাজধানীর পল্লবী থানায় পুলিশি হেফাজতে নির্যাতনে গাড়ি চালক ইশতিয়াক হোসেন জনির মৃত্যুতে বিচারিক আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আসামিদের করা আপিলের রায় আজ। বিচারপতি এস.এম. কুদ্দুসজামান ও এ.কে.এম. রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। গত 7 আগস্ট এই মামলার দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। 2014 সালের 8 ফেব্রুয়ারি পল্লবীতে এক বিয়ের অনুষ্ঠানে পুলিশের সোর্সের সঙ্গে বাগবিতণ্ডার জেরে জনিকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে পুলিশি হেফাজতেই তার মৃত্যু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বর্তমানে দেশে মোট ভোটার 12,61,70,900 জন। নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে 24,38,626 জন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এসব তথ্য জানিয়েছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, এবারের হালনাগাদে 45 লাখের মতো ভোটার অন্তর্ভুক্ত হয়েছে এবং মৃত্যু সহ নানা কারণে বাদ দেয়া হয়েছে 21,32,000
590 জন ভোটারকে। চূড়ান্ত তালিকা 31 আগস্ট প্রকাশ করা হবে বলে জানান সচিব। এদিকে 31 অক্টোবর পর্যন্ত বয়স 18 বছর পূর্ণ হওয়া ব্যক্তিরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন বলে জানান আক্তার আহমেদ। তালিকা হচ্ছে একটা হচ্ছে যে 2রা মার্চ যেটা চূড়ান্ত করা হয়েছে, 31 আগস্ট পর্যন্ত আজকের বিবেচনায় যেটা চূড়ান্ত হবে, এবং 31 অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে। আগামী সংসদ নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। নির্বাচনের প্রতি সাধারণ মানুষের আস্থা বেড়েছে, তাই পুলিশের মনোবল বাড়ানো জরুরি বলে মন্তব্য করলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত নারী প্রার্থীদের জন্য সরকারি তহবিল বিষয়ে পলিসি ডায়ালগ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, 100 সংসদীয় আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া জরুরি। তা না হলে আগামীতে এটা বাস্তবায়ন সম্ভব হবে না। এ সময় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দিতে রাজনৈতিক দলগুলো উদার হওয়া প্রয়োজন। দলের অনেক কিছু করণীয় আছে, তবে একটা ভালো দিক আমরা দেখতে পাচ্ছি। কনসেনসাস কমিশনে যেমন বলা হচ্ছে যে প্রত্যেক 5 বছর পর পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নবায়ন করার একটা প্রস্তাব এসছে। এই প্রস্তাব যদি সেখান থেকে থ্রু হয়, আর এটাকে যদি একটা কন্ডিশন হিসাবে অ্যাড করা হয়, এবং এই কন্ডিশনের টাইম লাইনটাকে যদি আর আমরা না শিফট করি, আমি মনে করি it will kind of impose a kind of compulsion on the political parties to perform. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনার পরিকল্পনা করেছে সরকার। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, এসব বডি ক্যামের মাধ্যমে পুলিশ সদস্যরা ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন। এরই মধ্যে জার্মানি, চীন ও থাইল্যান্ডের 3টি কোম্পানির সঙ্গে ক্যামেরা সরবরাহের বিষয়ে যোগাযোগ হয়েছে। এছাড়া আসন্ন নির্বাচনের জন্য একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনার কথাও জানান ফয়েজ আহমেদ তৈয়ব। রাজধানী নিউ মার্কেট থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার রাতে অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করা হয়। এই ঘটনায় 9 জনকে আটক করে সেনাবাহিনী। রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, নিউ মার্কেটের 3টি দোকানের গোপন স্থানে এগুলো জব্দ করে তারা। বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা এই ধরনের অস্ত্র ব্যবহার করে থাকে। প্রকাশ্যে বিক্রি করা এসব অস্ত্র বিক্রির পর বাড়িতেও পৌঁছে দেওয়া হয়। আমরা খবর পেয়েছি যে এই আইটেমগুলো সন্ত্রাসীদেরকে কোনো একটা জায়গা থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে এবং গোপনে বিক্রি করা হচ্ছে, এবং কিছু কিছু সময় তাদেরকে ভাড়াও দেওয়া হচ্ছে, এবং কিছু কিছু সময় ফ্রি ডেলিভারি দেওয়া হচ্ছে, হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ঢাকার কোনো একটা স্থান থেকে এই আইটেমগুলো সন্ত্রাসীদের হাতে দেওয়া হয়, এবং আমাদের কাছে গ্রেপ্তারকৃত বিভিন্ন সন্ত্রাসীরা আমাদের কাছে স্বীকার করে যে তারা এই একটা স্থান থেকে এই ধারালো অস্ত্রগুলো, এই সামুরাইগুলো তারা সাপ্লাই পাচ্ছে। অতঃপর আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করি। সড়ক অবরোধের ফলে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে বন্ধ রয়েছে রাজধানী ঢাকার যোগাযোগ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সব সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা, অবকাঠামোগত সংকট ও চিকিৎসা সেবায় অবহেলার প্রতিবাদে 15তম দিনের মতো বরিশাল ব্লকেট কর্মসূচি পালন করছে সাধারণ ছাত্র জনতা। মহানগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল অবরোধ করে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলছে তাদের কর্মসূচি। আন্দোলনকারীরা স্বাস্থ্য উপদেষ্টাকে সেবাচেম পরিদর্শন করে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের মাধ্যমে তাদের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান। এদিকে সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে হাটিকুমরুলের মোড় অবরোধ করেছিল শিক্ষার্থীরা। দাবি পূরণে 58 ঘন্টার আলটিমেটাম দিয়ে 1.5 ঘন্টা পর অবরোধ তুলে নেয় তারা। এতে উত্তরবঙ্গের সঙ্গে বন্ধ ছিল ঢাকার যোগাযোগ। দর্শক, মহাসড়ক অবরোধের বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আরিফুল ইসলাম।
আরিফ, 15 দিন ধরে চলা অবরোধের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন, আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানতে পেরেছেন কিনা এই বিষয়ে? জি মাহবুব, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছেন যে বরিশাল বিভাগ কিন্তু 6টি জেলা নিয়ে গঠিত, এবং এই 6 জেলা যদি যেতে হয় তাহলে একমাত্র গেটওয়ে কিন্তু এই বরিশাল নথুল্লাবাদ, এবং এই জায়গাটি কিন্তু গত 15 দিন যাবৎ ব্লকেজ কর্মসূচি করছে ছাত্র জনতার ব্যানারে। এই জায়গা যারা শিক্ষার্থী রয়েছেন তারা আমরা দেখেছি, এবং তারা বলছেন যে বারবারই যে বরিশাল শেরডি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বরিশালের যে স্বাস্থ্যসেবা সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে সংস্কার করতে হবে, এবং অন্যথায় তারা আরো কঠোর কর্মসূচি দেবে। তারা বারবারই বলে যাচ্ছেন যে তাদের এই কর্মসূচির মধ্য দিয়ে একটি তারা আশ্বাস চায়, সেটা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা অথবা স্বাস্থ্য সচিবের সরাসরি হস্তক্ষেপ কামনা করছে। ছোট্ট করে একটু দেখাতে চাই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে গোটা এলাকা কিন্তু তারা ব্লকেট করে রেখেছে, এবং সকাল থেকে ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী সদস্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাথে তাদের এক দফা ধস্তাধস্তি হয়েছে, তবে এখন পর্যন্ত এর কোনো সুষ্ঠু সমাধান হয়নি। তারা 6টি দফা দিয়েছে। এই দফা দুটি হলো অবকাঠামোর উন্নয়ন ও নিরাপদ ভবন নিশ্চিত করতে হবে, সব বিভাগের পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক, টেকনোলজিস্ট ও দক্ষ জনবল নিয়োগ করতে হবে, এমআরআই, আইসিইউ, ক্যাট ল্যাব সহ আধুনিক যন্ত্রপাতি এখানে স্থাপন করতে হবে, সিন্ডিকেট ও হয়রানিমুক্ত চিকিৎসা সেবা দিতে হবে। শিশু হাসপাতাল, আপনি জানেন যে বরিশালে কোনো শিশু হাসপাতাল নেই এবং ক্যান্সার হাসপাতাল নেই। দুটি হাসপাতাল কিন্তু ইতিমধ্যে স্থাপন হয়েছে, তবে এই দুটি খুব দ্রুত সময়ের মধ্যে চালুর দাবি জানিয়েছেন তারা। একই সাথে স্বাস্থ্য অধিকারকে সংবিধান অনুযায়ী বাস্তবায়নকরণের দাবি জানাচ্ছেন তারা। তো সব মিলে যেটি বলি সেটা হচ্ছে যে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এখানে শক্ত অবস্থানে থাকলেও সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে পর্যন্ত স্বাস্থ্য সচিব এবং উপদেষ্টার দেখা না পাবে সে পর্যন্ত আসলে তারা এই অবরোধ করবে না। প্রচুর পরিমাণে যানজট, মানুষের দীর্ঘ ভোগান্তি চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। মাহবুবা, এতটুকু ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দীর্ঘ 15 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী মহানগর বিএনপির বার্ষিক সম্মেলন। নগরের মাদ্রাসা মাঠ সংলগ্ন ঈদগাহ রোডে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ বিরতির পর এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস ও উদ্দীপনা। সম্মেলন উপলক্ষে কয়েকদিন ধরেই প্রধান সড়ক, মোড় ও দেয়াল জুড়ে নেতাকর্মীদের ছবি সংবলিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। সে সঙ্গে মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে। এতে রাজশাহী শহরের রাজনৈতিক আবহ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। দর্শক, বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। আর সম্মেলনে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। তাদের পুরো সমাবেশ এবং আমরা দেখতে পাচ্ছি দর্শক, রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুস্তাফিজ রকি। বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 101তম জন্মবার্ষিকী আজ। 1924 সালের 10 আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। দিনটি উদযাপনে নড়াইল জেলা প্রশাসন ও SM সুলতান ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শিল্পীর রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত ও দোয়া মাহফিল। তার বাসভবন ঘিরে গড়ে ওঠা সুলতান সংগ্রহশালাতেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া তার জন্মশতবর্ষে সুলতান জাতীয় ও আন্তর্জাতিক উদযাপন কমিটির আয়োজনে ঢাকার বেঙ্গল ফাউন্ডেশনে শুরু হয়েছে আমরা পরাজিত হলে SM সুলতানের স্বপ্ন আড়ালে থেকে যাবে শিরোনামে বিশেষ অনুষ্ঠান। গাজীপুরের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মানুষ এমন ঘটনা প্রত্যাশা করে না,
জাতি হিসেবে অসহিষ্ণু এবং স্বার্থপরতার কারণে অন্যায়ের ঘটনা দেখেও কেউ এগিয়ে আসে না বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, গাজীপুরে ঘটনায় অপরাধীদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, দ্রুত চার্জশিট দিয়ে বিচারের আওতায় আনা হবে। 5 আগস্টে হারিয়ে যাওয়া পুলিশের অস্ত্র ও গোলাবারুদ সন্ধানে পুরস্কার ঘোষণা করে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন তাদের প্রশিক্ষণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে জানান তিনি। যদিও 1 বছর হয়েছে, মানে আমাদের এই যে আমরা এখানে যারা বসে আছি, আমরা কি পরিস্থিতিতে পেয়েছি, এরকম পরিস্থিতি কি বাংলাদেশে কোনো সময় হয়েছিল? ওর থেকে তো আল্লাহ দিলে অনেকখানি হয়েছে। এর আগে আমি বলছি যে যতটা আমাদের আশা করছিলাম যে এই অতটা আমরা তো কত কাঙ্ক্ষিত পর্যায়ে হয়তো আমরা পৌঁছতে পারিনি, কিন্তু বাট আমরা একটা স্ট্যান্ডার্ডে পৌঁছছি। বাট নির্বাচনটা হলো সুষ্ঠু এবং সবভাবে হওয়ার জন্য কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনী তো না, এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা। সাধারণ ভোক্তাদের জন্য ট্রাকে করে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। আজ থেকে কার্যক্রম চলবে নির্ধারিত সময় পর্যন্ত। টিসিবি জানিয়েছে, ঢাকা মহানগরীতে 7টি ট্রাকের মাধ্যমে শুক্রবার ছাড়া টানা 30 দিন এ কার্যক্রম চলবে। এছাড়া চট্টগ্রাম মহানগরীতে 25টি, গাজীপুরে 6টি, কুমিল্লা মহানগরীতে 3টি, ঢাকা জেলায় 8টি, কুমিল্লা জেলায় 12টি, ফরিদপুরে 4টি, পটুয়াখালী ও বাগেরহাট জেলায় 5টি করে ট্রাক 10 থেকে 31 আগস্ট পর্যন্ত 19 দিন পণ্য বিক্রি করবে। প্রতি ট্রাকে প্রতিদিন 500 জন সাধারণ ভোক্তা পণ্য কিনতে পারবেন। এছাড়া স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য নিয়মিত পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। ব্রাজিল থেকে 4 বন্দর ঘুরে চট্টগ্রাম বন্দরে আসা এক কন্টেইনারে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। কন্টেইনারটিতে রয়েছে পুরনো লোহার টুকরো। মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেমে এটি শনাক্ত হয়। শনাক্তকরণ যন্ত্রে প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় কন্টেইনারের ভেতরে 3টি রেডিও নিউক্লাইড আইসোটোপের সন্ধান পাওয়া গেছে। এ 3টি হলো থোরিয়াম 230, রেডিয়াম 226 ও ইরিডিয়াম 192। শনাক্তকরণের পরেই কন্টেইনারটিকে আলাদা করে রাখা হয়েছে কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক। এর আগে বন্দরের জিসিবি টার্মিনালে জাহাজ থেকে কন্টেইনারটি বন্দরে নামানো হয়। খালাস নেওয়ার সময় মেগাপোর্টের যন্ত্রে তেজস্ক্রিয়তা থাকার সংকেত বেজে ওঠে। দুই বছরের হংকং চুক্তির মেয়াদ শেষে গ্রিন ইয়ার্ড সনদ পেয়েছে দেশের মাত্র 14টি জাহাজ ভাঙা কারখানা। অধিকাংশই পায়নি ছাড়পত্র, ফলে নতুন করে জাহাজ আনতে বা কাটতে পারছে না এসব কারখানা। তবে কর্তৃপক্ষ বলছে, নভেম্বরে আইএমওর সভায় আরও 6 মাস সময় চাওয়ার পরিকল্পনার কথা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে আন্তর্জাতিক মান বজায় রাখতে 2023 সালের 26 জুন হংকং কনভেনশনে স্বাক্ষর করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী 2025 সালের 26 জুনের মধ্যে দেশের জাহাজ ভাঙা কারখানাগুলো সবুজায়ন করার কথা থাকলেও 2 বছরে সবুজায়ন হয়েছে কেবল 14টি কারখানা। দেশের নির্মাণ খাতের ইস্পাত চাহিদার প্রায় 60% পূরণ হয় এই শিল্প থেকে। এছাড়া পুরনো জাহাজের যন্ত্রাংশ, মোটর, জেনারেটর এবং লুব্রিকেটিং তেলসহ নানা ধরনের সামগ্রী স্বল্প মূল্যে দেশের অভ্যন্তরীণ বাজারে ব্যবহৃত হয়, যা উৎপাদন খরচ কমার পাশাপাশি টেকসই অর্থনীতির ভিত্তি গড়ে তোলে। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে জাহাজ কাটা বা সংস্কার করতে পারছে না ছাড়পত্র না পাওয়া এসব কারখানা। রিকোয়ারমেন্টগুলো আমরা ফুলফিল করতে পারছি না, যার কারণে প্রায় 3 থেকে 3 ভাগের 2 ভাগ ইন্ডাস্ট্রি আমরা এখনো পর্যন্ত গ্রিনের পথে যেতে পারছি না। হংকং কনভেনশন অনুযায়ী পুরোপুরি গ্রিন ইয়ার্ডে রূপান্তরিত করতে না পারলে ব্যবসা ছেড়ে দেওয়ারও হুঁশিয়ারি দেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। একটাই বলবো, যারা গ্রিন ইয়ার্ড হতে পারবেন না, আনফরচুনেটলি তাদেরকে এই ব্যবসা থেকে গুটিয়ে নিয়ে যেতে হবে। আগামী নভেম্বরে আইএমওর সভায় 6 মাস সময় চাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা। এটা নিয়ে তো আইএমওর সাথে আমাদের একটা নেগোসিয়েশন করতে হবে। আশা করি যে আমি চলে যাওয়ার পর আমাদের শিল্প মন্ত্রণালয় থেকে তো রিকোয়েস্ট করে একটা ডেলিগেশন পাঠাবো, তারা যাতে এই বিষয়টি অ্যাড্রেস করতে পারে। বিশ্বের প্রায় 92% জাহাজ ভাঙা কার্যক্রম সম্পন্ন হয় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও তুরস্কের জাহাজ ভাঙা কারখানাগুলোতে। সাকিব আল হাসান, RTV।
দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।